नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ৩২,০০০ প্যানেল কি কারণে বাতিল করেছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এবং তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে কি বিষয় নিয়ে মামলা হয়েছে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত ভিডিওতে জেনে নেব এবং এই ৩২,০০০ প্যানেলের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে। আগামী ২০ তারিখে শুনানি রয়েছে, তো চলুন বিস্তারিত জেনে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা ৩২,০০০ প্যানেল, আপনারা জানেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার যখন ২০২২ রিক্রুটমেন্টের ইন্টারভিউ চলছিল সেই সময় জুন মাস নাগাদ কিন্তু তিনি প্যানেল বাতিল করেছিলেন। তারপর ডিভিশন বেঞ্চও একই রায় দিয়েছিল এবং সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা এখন কলকাতা হাইকোর্টে বিশেষ ডিভিশন বেঞ্চে রয়েছে। তো মূলত কি কারণে জাস্টিস গঙ্গোপাধ্যায় এখানে প্যানেলটাকে বাতিল করতে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিলেন এই প্যানেল বাতিল করে, তো তার মূলত ১৫টি কারণ ছিল। তার মধ্যে বেশ কিছু কারণ আমি আপনাদের তুলে ধরছি। সব থেকে মূল যে পয়েন্ট সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্টের ওপর যে অভিযোগটা আনা হয়েছিল সেটা নিয়েও কিন্তু জাস্টিস গাঙ্গুলি তিনি নিজেও যারা ইন্টারভিউ নিয়েছিলেন সে সময় তাদেরকে সাক্ষাৎ করেছেন এবং তার রেকর্ডিং করেছেন। সেখানে কিন্তু পরিষ্কার যারা ইন্টারভিউ নিয়েছেন তারা কিন্তু উল্লেখ করেছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি এবং অ্যাপটিটিউড টেস্ট সেই সময় যে হয়নি তার বহু প্রমাণ কিন্তু তরুণজ্যোতি তিওয়ারি স্যার তিনি এজলাসে দিয়েছিলেন। এবং অ্যাপটিটিউড টেস্টে বিশেষ কিছু প্রার্থীকে তাদেরকে কিন্তু ৫-এ ৫ দিয়ে দেওয়া হয়েছিল যাদের একাডেমিক অনেকটাই কম, এবং বিশেষ কিছু প্রার্থীকেই দেওয়া হলো কেন, অ্যাপটিটিউড টেস্ট যেখানে হয়নি তাহলে অ্যাপটিটিউড টেস্টের নম্বর পেলে সবাই একই রকম পাবে। তো যাই হোক, এটা ছিল একটা কারণ। ২ নম্বর কারণ হচ্ছে রিজার্ভেশন রুলস। আপনারা জানেন ৩২,০০০ যে প্যানেল তৈরি হয়েছিল সেখানে কোনো রিজার্ভেশন রুলস মেনটেন করা হয়নি, যেটা ভারতের সংবিধান বিরোধী। ভারতের সুপ্রিম কোর্টের অর্ডার আছে যেখানে কিন্তু রিজার্ভেশন রুলসকে মেনটেন না করলে সেই প্যানেল টিকবে না। ঠিক যেমন কিছুদিন আগে উত্তরপ্রদেশে আমরা দেখেছি প্রাথমিকের ৬৯,০০০ প্যানেল বাতিল হয়ে গেছে শুধুমাত্র রিজার্ভেশন রুলসকে মেনটেন না করার জন্য। এবার ৩ নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে প্যানেল, অর্থাৎ যথাযথ প্যানেল ছিল না, কোনো প্যানেলই দেয়নি, কোনো মেরিট লিস্টই ছিল না। মেরিট লিস্ট ছাড়াই কিন্তু নিয়োগ হয়ে গেছে। ওয়েবসাইটে কোনো রকম মেরিট লিস্ট সেই সময় প্রকাশ করেনি পর্ষদ, যদিও ২০২২ সালে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের নির্দেশে চাপে পড়ে পর্ষদ ৪২,৯৪৯ এবং ১৬,৫০০ একত্রিত করে মিলিয়ে মিশিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং সেইভাবে কিন্তু একটা লিস্ট তারা পাবলিশ করেছিল। তো এই প্যানেল ছিল না, এটা একটা পয়েন্ট। এক্সিট ভ্যাকান্সিতে নিয়োগ, আপনারা জানেন স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে কিন্তু এক্সিট ভ্যাকান্সিতে নিয়োগ, অর্থাৎ যা শূন্যপদ ছিল তার থেকে অতিরিক্ত শূন্যপদে নিয়োগ, যেটা প্রায় ৬টা ডিস্ট্রিক্টে কিন্তু হয়েছে। ৩২,০০০ নিয়োগের ক্ষেত্রে প্রায় ৮৩২ জন মতো ক্যান্ডিডেটকে কিন্তু অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করেছে। এবার আসছি এক্সপায়ার্ড প্যানেল, অর্থাৎ প্যানেলের ভ্যালিড থাকে ১ বছর। সেই ১ বছর পার হয়ে যাওয়ার পর প্রায় ২২০০ জন মতো ক্যান্ডিডেটকে কিন্তু নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাই এক্সপায়ার্ড প্যানেল থেকেও নিয়োগ হয়েছে। পেন্সিলে ইন্টারভিউয়ের নম্বর বসানো হয়েছিল, যার ফলে দুর্নীতি করা আরও সহজ হয়ে উঠেছিল। এবার হচ্ছে ওএমআর ইস্যু, আপনারা জানেন যে ওএমআর নিয়ে কী কাণ্ড ঘটেছিল, যেটা নিয়ে অলরেডি মামলা চলছে। রাতের অন্ধকারে SMS করে নিয়োগ, যার প্যানেল ছিল না, রাতের অন্ধকারে SMS করে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। এবং একটা প্যানেল তৈরির জন্য যে অ্যাডহক কমিটি গঠন করতে হয় সেই অ্যাডহক কমিটি কিন্তু সেই সময় পর্ষদ গঠন করেনি, শুধুমাত্র এসবাসু রায় কোম্পানিকে যে সমস্ত নাম পাঠানো হয়েছে তার ভিত্তিতে কিন্তু তারা প্যানেল তৈরি করে দিয়ে তারা কিন্তু সেটাকে তৈরি করে দিয়েছিল, অর্থাৎ কোনোরকম কোনো অ্যাডহক কমিটি গঠন করেনি। এবং ওএমআর ডিস্ট্রয়, এরকম কিন্তু বিভিন্ন কারণ যেগুলো কিন্তু সম্পূর্ণ যুক্তিসঙ্গত কারণ দেখিয়েই প্রায় ১৫টি মতো কারণ নিয়েই কিন্তু এই ৩২,০০০ প্যানেল বাতিল হয়েছিল। আগামীতেও এই ঘটনাই ঘটতে চলেছে খুব শীঘ্রই, তার কারণ পর্ষদ কোনোদিনই অযোগ্যদেরকে বাদ দিতে চাইবে না। আর সেগ্রিগেশন কিন্তু পর্ষদ যদি বাদ না দেয় তাহলে কিন্তু কোর্টের পক্ষে করা সম্ভব নয়, আর কোর্ট করতে না পারলে তখন কিন্তু তারা রিপ্যানেলের পথে হাঁটবে। তো এই হচ্ছে আপডেট। আগামী ২০ তারিখ থেকে তপব্রত স্যারের বেঞ্চে এই মামলা রয়েছে কন্টিনিউ, তো একই রকম দাবিগুলো কিন্তু রাখা হয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি আপডেট উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।